আপনারা কি জানেন আমাদের দেশি ব্র্যান্ডের স্মার্টফোন বাইরের কান্ট্রিতে কিন্তু রপ্তানি হয়ে থাকে? হয়তো অনেক সময় শুনেছেন, অনেকে শুনেননি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আরও একটি নতুন টেক নিউজ। আর টেক নিউজের শুরুতেই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের দেশি ব্র্যান্ড সিম্ফনির স্মার্টফোনও কিন্তু নেপালে রপ্তানি হয়। নেপালে অ্যাপেক্স গ্রুপ নামের কোনো একটা কোম্পানির কাছে সিম্ফনি তাদের ডিভাইসগুলো সেল করছে বা রপ্তানি করছে। তো 2021 অক্টোবর মাসে প্রথম তারা 15,000 পিস স্মার্টফোন রপ্তানি করে, যার মাঝে 3টি মডেল ছিল। এরপরে তারা কন্টিনিউ রপ্তানি করে আসছিল। তবে গত শনিবার, লাস্ট শনিবার অফিসিয়ালি তারা এটা উদ্বোধন করে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী উনি নিজে এটা উদ্বোধন করেছেন। নেপালের সিম্ফনির ফোনগুলো এখন থেকে কন্টিনিউ রপ্তানি হবে। আমরা ওয়ালটনের ক্ষেত্রে তেমনটা জানি। ইভেন ওয়ালটনের ব্যাপারে হয়তো আপনারা শুনেছেন, যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে তারা সেখানে প্ল্যান্ট বসিয়ে স্মার্টফোন তৈরি করবে। দারুণ ব্যাপার, আমাদের দেশি ব্র্যান্ডগুলো এগিয়ে যাক, আমরা এমনটাই চাইবো। তবে এটাও ঠিক, আমাদের দেশি ব্র্যান্ডের বেশ কিছু জায়গায় একটু নজর দেওয়া উচিত। যেমন ইউআই এর বিষয়টা আমরা তাদের ফোনগুলো নিয়ে যখন রিভিউ করি তখন কিন্তু বলে আসি। তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে মনে হয় দেশের মার্কেটেও একটা বড় রকমের চাহিদা তৈরি হতে পারে, বা আমরা হয়তো তখন এই বিদেশি ব্র্যান্ড বাদ দিয়ে দেশি ব্র্যান্ডের স্মার্টফোন কিনবো। কি বলেন আপনারা? আপনি আমি মোটামুটি সবাই পাওয়ার ব্যাংকের সাথে পরিচিত। হয়তো আপনি কখনো ব্যবহার করছেন বা কাউকে ব্যবহার করতে দেখেছেন। রেগুলার একটা পাওয়ার ব্যাংকের সাইজ কেমন হয়? হয়তো এমনই হয়, যেটা খুব সহজে ক্যারি করা যায়, বেশ পোর্টেবিলিটির কারণেই আমরা আসলে এগুলো ব্যবহার করে থাকি। এর ক্যাপাসিটি নিয়ে যদি বলি, পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি আমরা 5,000, 10,000, 20,000, 30,000, 40,000, এখন হয়তো 60-70,000ও দেখছেন। একটু বড়সড় ব্যাটারি থাকে আর কি। তবে যদি এমনটা হয় একটা পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি হলো 27 মিলিয়ন মিলিঅ্যাম্পার, তাহলে কেমন হয়? এবং পাওয়ার ব্যাংকটার সাইজ হলো 4 ফিট বাই 6 ফিট, মোটামুটি বলতে পারেন একটা রেগুলার ফ্রিজের সমান। বিশাল বড় আকৃতির একটা পাওয়ার ব্যাংক তৈরি করেছে চাইনিজ ইনফ্লুয়েন্সার হ্যান্ডি গ্যাং। বিশাল বড় সাইজের এই পাওয়ার ব্যাংকে 60টার মতো পোর্ট রয়েছে, যেখানে রেগুলার স্মার্টফোন তো চার্জ করা যাবেই, সেই সাথে আপনি আপনার স্মার্ট ওয়াচ, ঘড়িটির যা যা রয়েছে সব কিছু চার্জ করতে পারবেন। পাশাপাশি 220 ভোল্টও আউটপুট পাবেন, 220 ভোল্ট আউটপুটও পাওয়া যাবে ওই পাওয়ার ব্যাংক থেকে। টিভি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন যে চুলা রয়েছে, এ সমস্ত কিছু চালানো যাবে অ্যাট এ টাইম। এবং একটা ইউটিউবে ভিডিও তারা শেয়ার করে, সেখানে দেখা যায় যে এই সবগুলো জিনিস ওই একটা পাওয়ার ব্যাংক দিয়ে অ্যাট এ টাইম চলছে। এবং তারা দাবি করছে তাদের এই পাওয়ার ব্যাংক দিয়ে অ্যাট এ টাইম 20টা ডিভাইসকে চার্জ দেওয়া যাবে। আর যদি আমরা স্মার্টফোনের কথা বলি, তাহলে স্মার্টফোন চার্জ করা যাবে 50,000 পিস, মানে একবার ওই পাওয়ার ব্যাংক চার্জ করে নিয়ে। এখন কথা হলো, এত বড় পাওয়ার ব্যাংকের আসলে কি দরকার আছে? পাওয়ার ব্যাংক ওই যে আমি যেটা বলছিলাম, আসলে আমরা ব্যবহার করি পোর্টেবিলিটির জন্য। এর বাইরে তো আসলে পাওয়ার ব্যাংক খুব একটা আমাদের দরকার হয় না। তবে ওনার এই বিশেষ আবিষ্কার হয়তো কাজে লাগতে পারে কোনো একটা ফার্ম হাউসে বা কোনো একটা অফিসে। ধরেন অ্যাট এ টাইম অনেক ধরনের ডিভাইস, আলাদা আলাদা রকমের ডিভাইস চার্জ করতে হবে, তখন একটা বিশাল বড় চার্জিং হাব হিসেবে ওটাকে ব্যবহার করা যেতে পারে। তবে আমার মনে হয় তারা জাস্ট এমনি মানে একটা এক্সপেরিমেন্ট করলো, এই আর কি। আজকে কিন্তু স্যামজুন নিয়ে আরও একটি ভিডিও আপলোড হয়েছে, তবে আমাদের চ্যানেলে না, জেপি স্ট্রিম চ্যানেলে, জেমস প্রিন্স ভাইয়ের চ্যানেলে। হয়তো আপনারা অনেকেই অলরেডি ভিডিওটা দেখেছেন, আর যারা দেখেন অবশ্যই দেখে নিতে পারেন। আমার স্যামজনের টোটাল হিস্ট্রিটা ওখানে আলোচনা করা হয়েছে, সব কিছুই বলা হয়েছে আর কি। আমি কোন জায়গা থেকে এসেছি, কিভাবে আজকে আমাদের এই 17 লাখের একটা চ্যানেল, আমি প্রথমে স্মার্টফোন দিয়ে শুরু করেছিলাম, প্রথম ভিডিও কি ছিল, তারপরে এখন কি করছি, কোন কোন গিয়ার ইউজ করি, সব কিছু রয়েছে। তো জেমস প্রিন্স ভাইয়ের ওই চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। প্লাস ওনার চ্যানেলের কন্টেন্টগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, কারণ উনি মূলত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়েই কাজ করে থাকেন বা সেই রিলেটেড ভিডিওগুলোই তৈরি করে থাকেন। দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। টেকনো স্পার্ক 8C এই স্মার্টফোনের লিকস্টিক্স বেরিয়েছে। স্মার্টফোন মূলত একটি এন্ট্রি লেভেল বাজেটের এই মোবাইল ফোন, যাতে HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকতে পারে, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। মানে HD+ হলেও আপনাকে রিফ্রেশ রেটে মোটেই কম দেওয়া হবে না এখনকার স্মার্টফোনে আর কি। আর এতে ইউনি এসওসির প্রসেসর রয়েছে, ইউনি এসওসি T606, র্যাম ভ্যারিয়েন্ট 2GB 3GB, আর 5000 মিলিঅ্যাম্পার ব্যাটারি, 13 মেগাপিক্সেল হলো মেইন শুটার। এই আর কি বলা যায় একেবারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন। বাংলাদেশে এই স্মার্টফোনটা লঞ্চ হলেও হতে পারে। আচ্ছা, কেউ কি আপনারা শুনেছেন জিপি নাকি সিম সার্ভিসটা চালু করেছে? আমাকে এক ভাই স্ক্রিনশট পাঠালো যে এরকম মানে তাদের নতুন সিম আসছে, সিম আর কি। বাট তাদের ওয়েবসাইটে পরবর্তীতে আমি গিয়ে দেখলাম যে সেরকম কিছু এখন আর নেই। আমি জানি না এরকম কিছু হয়েছে কিনা। তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন জিপি কি আসলে সিমটা নিয়ে আসছে কিনা। রিয়েলমির একটি সাব ব্র্যান্ড আছে, আমরা জানি ইন্ডিয়াতে তাদের প্রোডাক্টগুলো বেশ অহরহই লঞ্চ হয়, আর তা হলো ডিজো। অনেকেই বারবার কমেন্টস করে আসছিলেন, ভাইয়া ডিজোর কোনো প্রোডাক্ট কি বাংলাদেশে রিয়েলমি নিয়ে আসবে না, অফিসিয়ালি নিয়ে আসবে না? তো ফাইনালি ডিজো বাংলাদেশে আসতে চলছে, এবং ডিজোর ন্যাশনাল পার্টনার হলো সেলেক্সট্রা। তারাই মূলত ডিজোকে নিয়ে আসছে, এবং বাংলাদেশে অফিসিয়ালি আপনারা ডিজোর প্রোডাক্টগুলো পেতে যাচ্ছেন। এবং তাদের পেজের বিভিন্ন টিজার থেকে আমরা জানতে পারছি আপকামিং ডিভাইসের মধ্যে রয়েছে গো পডস, তারপর ওয়াচ 2, বার্স জেড, ওয়্যারলেস, ওই যে কি বলে নেক ব্যান্ড, এই সমস্ত।
সো আশা করা যায় ডিজোর এই প্রোডাক্টগুলো আমরা খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালি পেতে যাচ্ছি। ডিনা সার্টিফিকেশন সাইটে রেডমির নতুন একটি স্মার্টফোন লিস্টিং হয়েছে, যাতে 108 মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। অ্যামোলেড প্যানেল রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এসওসি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই মোবাইল ফোনে লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। তো স্পেক শুনে যা মনে হয় এটা রেডমি নোট 11 সিরিজের স্মার্টফোন। বেশ কয়েকটা টেকনিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম। ইনফিনিক্সের নতুন একটি 5G স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যা ইন্ডিয়াতে আগামী মাসে লঞ্চ হওয়ার কথা। ইনফিনিক্স 5G এই মোবাইল ফোনটার ছবি লিক্স হয়েছে, যেটা রিয়েল ফটোই, এবং রেয়ার প্যানেলটা দেখুন ইয়েলো কালারের, যা দেখে মনে হচ্ছে লেদার ফিনিশড। এবং সত্যি ইনফিনিক্সের যত স্মার্টফোন এখন পর্যন্ত এসেছে তার মধ্যে এটাকে আমার অন্যতম সেরা মনে হয়েছে। এমনিতে নর্মালি ইনফিনিক্সের একটু কম দামি স্মার্টফোনগুলো আমরা একটু গরিব লুকসে আসতে দেখেছি অনেকগুলোই, এখন তারা অবশ্য ডিজাইনের দিকে নজর দিচ্ছে। তো এই স্মার্টফোনটার লুকসটা কিন্তু বেশ দারুণ। এই মোবাইল ফোনটাতে যা থাকতে পারে বলে আমরা শুনে আসছিলাম, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এসওসি, যেটা অবশ্যই একটি 5G চিপ। এরপরে এতে থাকবে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, সেটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। তো ইনফিনিক্সও আস্তে আস্তে কিন্তু একটু দামি ফোনগুলোর দিকে হাসছে, বা মোটামুটি বলা যায় মিড রেঞ্জে একটু শক্তপোক্ত করে দাঁড়াচ্ছে। একটা সময় হয়তো আমরা দেখবো তারা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোনও তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কম দামের মধ্যে এই ধরনের ভালো স্মার্টফোন পেয়ে যাবো। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। সরাসরি চলে যাবো কমেন্ট সেকশনে। রায়হান খান, ভাইয়া বাংলাদেশের শাওমি কোম্পানি যেটা হয়েছে রিসেন্টলি, তাদের কি খবর? তারা কি নিউ কোনো ফোন লঞ্চ করবে না? হ্যাঁ, শাওমি মোটামুটি ফ্যাক্টরি করার পরে চুপেই আছে বলা যায়। দেখা যাক রেডমি নোট 11 সিরিজের ক্ষেত্রে কি করে। সেগুলো যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তো দারুণ হয়। সোহাগ সরকার, ভাইয়া জায়গাটা কোথায়? আমাদের এলাকার মতো লাগছে। এটা কি 300 ফিট? গতকালকের আস্ক স্যামটা আমরা করেছিলাম দিয়াবাড়িতে ভাইয়া, ওটা 300 ফিট না। হাসিব সরকার, ভাইয়া আপনি গিভের রেজাল্ট দেওয়ার সময় কিভাবে র্যান্ডমলি পিক করেন? স্মার্টফোন দিয়ে কি করা যাবে? ভাইয়া র্যান্ডম পিকার যে সাইটটা রয়েছে ওই সাইটে ঢুকে আমি কম্পিউটার দিয়ে সবসময় করেছি, কখনো স্মার্টফোন দিয়ে এটা ট্রাই করিনি। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ওদের সাইটে ঢুকে আর কি। গুগলে গিয়ে জাস্ট লেখলেই হবে র্যান্ডম কমেন্ট পিকার, তাহলে ওদের লিঙ্ক পেয়ে যাবেন। লিডার অফ FIV, ভাইয়া এটা কি ওয়াটারপ্রুফ? ভিভো V23 5G? না, এটা ওয়াটারপ্রুফ ফোন না ভাইয়া। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।